আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ট্যাক্স সেশনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি বা এই ধরনের যে এইগুলো আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করি। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে আমাদের প্রথম বলা হয়েছে আয়কর আইন 2023 সালে, এরপরে আয়কর অধ্যাদেশ 1984 রহিত করেন। তার মানে আয়কর অধ্যাদেশ হলো 1984 সালে, যেটা বর্তমানে সংশোধিত হয়ে আয়কর আইন 2023 সালে আছে। ওকে, এখন আসি আয়কর মানে কি। আয়কর হলো যে টাকার উপর কর ধার্য করা হয় তাকে করযোগ্য আয় বলে বা আয়কর। কর কয় ধরনের হতে পারে? কর হলো দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর। এখন আসি আয়ের খাতসমূহ কী কী। আয়ের খাতসমূহ ও শ্রেণীবিভাগ। আয়ের খাতসমূহ মানে হলো আমরা যে খাতগুলো থেকে আমরা আয় করে থাকি সেটাই হলো আয়ের খাত আর কি। সো আয়ের খাতসমূহ ও শ্রেণীবিভাগ হলো আয়কর আইন 2023 ধারা 30 অনুযায়ী আয়ের খাত হলো 60টি। কয়টি খাত? 60টি খাত আয়ের, অর্থাৎ 60টি খাত থেকে আমরা আয় করি। এটা মানে 2023 সালের ধারা 30 অনুযায়ী এটা বলছে যে আমরা 60টি খাত থেকে আয় করি। এখন আসি সেগুলো কীভাবে। যেমন এক নম্বর হচ্ছে চাকরি অথবা বেতন খাতে আয়, অর্থাৎ আমরা চাকরি করলে সেখানে বেতন পাই। সো সে খাত থেকে আয়, এটা হচ্ছে ধারা কত? 32, 33, 34। এরপর 2 নম্বর হচ্ছে ভাড়া অথবা গৃহস্থলী সম্পত্তি খাতে আয়। এটা কত ধারা? 35, 36, 37, 38, 39। এরপরে 3 হচ্ছে কৃষি খাতে আয়। কৃষিখাত থেকে যে আয় হয় এটা হচ্ছে 40, 41, 42, 43, 44 ধারা। এরপরে 4 নম্বর হচ্ছে ব্যবসা বা পেশা খাতে আয়। ব্যবসা খাত থেকে বা পেশা খাত থেকে যে আয় হয় সেটা হচ্ছে 45, 46, 47 থেকে 56 ধারা পর্যন্ত। এরপরে 5 নম্বর হচ্ছে মূলধনী লাভ খাতে আয়। এটা কত আমাদের? এটা হচ্ছে 57 থেকে 61 ধারা। এরপরে হচ্ছে 6 নম্বরে আর্থিক সম্পত্তি হতে আয় 62 থেকে 65 ধারা। এরপরে হচ্ছে অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস খাতে আয় 66 থেকে 69 ধারা। অর্থাৎ আমাদের এগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে আর কি। সো এই সিরিয়াল অনুযায়ী মনে রাখলে কী হবে, আমাদের এই যে ধারাগুলো একদম সিরিয়াল অনুযায়ী আছে। যেমন 32 থেকে 34, এরপরে 35 থেকে 39, এরপরে 40 থেকে 44, 45 থেকে 56। অর্থাৎ আমরা ক্রমান্বয়ে উপরের দিকে ধারাগুলো নিয়েছি আর সেই হিসেবে সিরিয়ালটা করা হয়েছে। সো তোমরা সিরিয়াল অনুযায়ী পড়লে সেটা আর সুবিধা হয়। এক্ষেত্রে তোমরা মনে রাখার জন্য যেটা করতে পারো আমার মতে, যদি এমনি পারো তো পারলে, না পারলে এমনি মনে রাখবে যে প্রথম যে ওয়ার্ডগুলো আছে, যেমন প্রথম 3টা ওয়ার্ড মিলে চাবাকরি, এরপরে হচ্ছে ব্যামু আও, চাবাকরি ব্যামু আও, এমনি মনে রাখবে। তাহলে প্রথম ওয়ার্ডটা মনে থাকলে তোমার বাকিগুলো এমনি মনে পড়বে। তাহলে আমাদের এইগুলো 60টা খাতে আয়ের খাতসমূহ কয়টা? 60টা। 60টা খাত কি কি? এই যে এগুলো। এখন আসে পরে আমরা দেখি চাকুরি হতে আয় অথবা বেতন খাতে আয়, আমরা যে 1 নাম্বারটা দেখলাম আর কি। এখন আসি সোর্স অফ স্যালারি বা সোর্স ফ্রম স্যালারি। এটা দুই ধরনের, একটা হলো সরকারি আর একটা হলো বেসরকারি। রাজস্ব অথবা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি। তো সরকারি সমূহে আমাদের কী কী থাকতে পারে? চাকরি হতে যে আয়গুলো থাকে বা বেতন খাতে যে আমরা আয়গুলো পেয়ে থাকি সেগুলো কয় ধরনের হতে পারে। যেমন 1 নম্বরে মূল বেতন, আমরা চাকরি করলে কী পাই? মূল বেতন পাই। 2 নম্বর হচ্ছে উৎস ভাতা পাই, বিভিন্ন ভাতা টাতা পাই সরকারে। এরপর 3 নম্বর হচ্ছে বিশেষ ভাতা ও আর্থিক সুবিধা। এখন বিশেষ ভাতা কি? বিশেষ ভাতা হলো যেমন বিশেষ কোনো কাজের জন্য, যেমন সামনে নির্বাচন আসতেছে, সো সে নির্বাচনে কী হবে, বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদেরকে, অর্থাৎ ক্ষণস্থায়ী যে দায়িত্ব দেওয়া হয় এটা বিশেষ একটা কাজ, সেটার জন্য যে ভাতা বা আর্থিক সুবিধা দেওয়া হয় সেটাই হলো আর কি বিশেষ ভাতা বা আর্থিক সুবিধা। এখন আসি বেসরকারি খাতে। বেসরকারি খাতে আমাদের থাকে মূল বেতন থাকে, এরপর 2 হচ্ছে বোনাস থাকে অথবা উৎস ভাতা থাকে, 3 হলো আনুতোষিক অথবা অ্যানুইটি অথবা পেনশন, 4 হলো আবাসন সুবিধা। এখন আসি আমরা আনুতোষিক, অ্যানুইটি আর পেনশন এগুলো কি। আনুতোষিক হলো অবসরের পরে এককালীন টাকা পাবে। আনুতোষিক কি? যখন অবসর হয়ে যাবে তখন অবসরের পরে এককালীন টাকা পাবে। এগুলো বেসরকারি খাত থেকে বলতেছি আর কি। অবসর হয়ে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান অবসরের পরে ভাতা দিয়ে থাকে আর কি। অর্থাৎ চাকরিকালীন কিছু অর্থ প্রতি মাসে জমা রেখে সেটা পরে অবসরের পরে এককালীন দিয়ে থাকে আর কি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমনটা করে। এরপর 2 হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি কি? অ্যানুইটি হলো মাসে মাসে যে টাকাটা দেয় সেটাই হলো অ্যানুইটি।
এরপর হচ্ছে পেনশন। পেনশন হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে টাকা দেয় সেটাই হলো পেনশন। অ্যানুইটি, পেনশন অকর ধার্য, অর্থাৎ অ্যানুইটি আর পেনশনের উপর কর ধার্য করা হয় না। ওকে, এখন আসি আবাসন। আবাসন অথবা বাসস্থান সুবিধা। তোমরা এই বিষয়গুলো এখন এমনি জাস্ট দেখো, আমি বলতেছি আবার, এই বিষয়গুলো জাস্ট এখন দেখো, একটু বোঝার ট্রাই করো। আমরা যখন ম্যাথ করবো তখন ম্যাথের প্রয়োজনে দেখবে তোমার এগুলো লাগতেছে। তুমি হয়তো এখন এগুলো নাও বুঝতে পারবা যে এগুলো কেন, কোন কাজে লাগবে, কেন। এটা ভাইবা তুমি এগুলো না দেখবা না, অবশ্যই দেখবা। দেখার পরে কী হবে, যখন আমরা ম্যাথ করব তখন ম্যাথে দেখবে যে এগুলো লাগতেছে, তখন তুমি আবার রিমাইন্ড করার জন্য এই পেজে আসবে। অর্থাৎ তুমি এগুলো তো লিখবা, পরে আবার এগুলো নিজেই দেখবা। সেজন্য এখন দেখতে থাকো, পরবর্তীতে আমরা ম্যাথ করলে তখন তুমি নিজেই বুঝতে পারবে এগুলো আমাদের কোনটা কোন কাজে লাগতেছে। তখন তুমি ম্যাথের প্রয়োজনে এগুলো ইউজ করতে পারবে আর কি। তো তুমি এখন বুঝতে থাকো এমনি জাস্ট। ওকে, তাহলে আসে আবাসন অথবা বাসস্থান সুবিধা। 1 নম্বরে নগদে প্রাপ্ত বাড়ি ভাড়া সম্পূর্ণ কর ধার্য। কি, নগদে যদি প্রাপ্ত বাড়ি ভাড়া সম্পূর্ণ পায় তাহলে সেটা সম্পূর্ণ কর ধার্য। মাসে মাসে নগদ দিলে, সাপোজ তোমার বেতন হলো 50,000 টাকা, সেক্ষেত্রে কোম্পানি তোমাকে কি করলো, বাড়ি ভাড়া তোমার ফ্রি করে দিল। বাড়ি ভাড়া কি দিল, বাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দিল। এখন মাসে মাসে তুমি বাড়িতে যে বাড়িতে থাকবা সে বাড়িতে তোমাকে কোম্পানি কী করছে, 50% ফ্রি দিছে। যে এটার ভাড়া হচ্ছে কত, সাপোজ একটা বাসার ভাড়া হচ্ছে 50,000 টাকা, সেক্ষেত্রে কোম্পানি তোমাকে 25,000 টাকা দিবে আর কি। যে আমি এটা দেবো, বাকিটা তুমি দেবে। কোম্পানি যে 25,000 টাকা দিবে সেটা তোমার ইয়ের সাথে কী কয়, বেতনের সাথে যোগ হবে। তোমার বেতন হলো 50,000 টাকা, আর কোম্পানি দিবে 25,000 টাকা, দুইটাই তোমার আয় হিসেবে গণ্য হবে। তাহলে কত আসে, 75,000 টাকা। সো 75,000 টাকার উপর তোমার কর ধার্য হবে আর কি। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে বাসস্থান দেওয়া হলে বাসস্থানে বার্ষিক মূল্যে কর ধার্য হবে। কি বলছে, বাসস্থান দেওয়া হলে মানে তোমার কোম্পানি ফুল বাসস্থান তোমাকে দিছে ফ্রিতে। ফুল বাসস্থান অর্থাৎ পুরো বছরের জন্য, এটা কি বার্ষিক, পুরো বছরের জন্য দিছে বাসা ভাড়া ফ্রি, এটার উপর তোমার কর ধার্য হবে। এরপরে হচ্ছে 3, কনসেশন অথবা হ্রাসকৃত হারে বাসস্থান দেওয়া হলে কর্মী প্রদত্ত ভাড়া বাদ দিয়ে অবশিষ্ট অংশ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। কি বলছে, কনসেশন অথবা হ্রাসকৃত হারে বাসস্থান দেওয়া হলে কর্মী প্রদত্ত ভাড়া বাদ দিয়ে অবশিষ্ট অংশ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। যেমন তোমার একটা বাসার ভাড়া 50,000 টাকা, সেখানে তোমার থেকে ওরা নেবে কত, 5,000 টাকা। তোমার থেকে নেবে কত, 5,000 টাকা, তোমাকে দিবে কত, 45,000 টাকা, একটা বাসা ভাড়া আর কি। 45,000 টাকা তোমাকে ওরা দিবে। তার মানে এখন বলছে যেটার উপর কর ধার্য হবে, আয়ের উপর কর ধার্য হবে। কিসের উপর, আয়ের উপর। এখন তুমি যে 5,000 টাকা দিচ্ছ, এটা কি তোমার আয়? এটা তো তোমার আয় না। তোমার আয় কোনটা, কোম্পানি যেটা দিচ্ছে সেটা তোমার আয়, যেটা কোম্পানি দিচ্ছে সেটা তোমার আয়। তার মানে বাসা ভাড়া 50,000, তোমার থেকে ওরা নেবে 5,000 কিংবা 10,000। পরবর্তীতে তোমার তাহলে কর ধার্য হবে কতর উপর, কর ধার্য হবে 45,000 টাকার উপর। ওকে, অর্থাৎ অবশিষ্ট অংশ আয়ের অন্তর্ভুক্ত হবে। তোমারটা বাদ দিয়ে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হলো, যেমন 45,000 টাকা অবশিষ্ট থাকে সেটার উপর কর ধার্য হবে। তাহলে আবাসনের এটা 3টা উপাদান তোমরা বুঝতে পারছো আশা করছি। এরপরে আসি চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে কী হবে, নগদ দিলে মোট আয়ে অন্তর্ভুক্ত হবে, তবে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে প্রদত্ত চিকিৎসা ভাতা মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না। নগদ দিলে কি হবে, মোট আয়ে অন্তর্ভুক্ত হবে। তোমার মনে করো এমনি স্বাভাবিক অসুস্থতা বা এমনি যে কোনো কিছুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাকে যে নগদ টাকা দেবে সেটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর সেই টাকার উপর তোমার কর ধার্য হবে। কিন্তু তবে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে, মানে তোমার অনেক বড় বড় রোগ হয়েছে, সাপোজ এগুলো বলতেই হয়, অর্থাৎ তোমার যে বড় বড় রোগগুলো হবে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে প্রদত্ত চিকিৎসা ভাতা মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না। বড় বড় যে রোগ হবে সেটার ক্ষেত্রে তোমার মোট আয়ে এটা অন্তর্ভুক্ত হবে না, ট্যাক্সও দেওয়া লাগবে না। এরপর আসি মোটর গাড়ির ক্ষেত্রে। দেখো আমি যেগুলো বলতেছি এগুলো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, সো এই জন্য বলছি তোমরা কোশ্চেন আমরা যখন অ্যান্সার করবো তখন তুমি এমনি বুঝতে পারবা কোনটা কোন কাজে লাগতেছে। এখন তোমরা জাস্ট বুঝে রাখো যে আমি কেমনি কী বলতেছি, কোনটা কী জন্য। মোটর গাড়ির ক্ষেত্রে ট্যাক্স 1 নম্বরে আসি, 1500 সিসি পর্যন্ত মাসিক 15,000 টাকা। কি 1500 সিসি, মানে 1500 সিসি বলতে এখানে তোমার ওই যে বুঝে না, একটা গাড়ি কত ভালো বা কত গতি সম্পন্ন এরকমটা আর কি। সো 1500 হলো মানে একটু কম, এরপরে 1500 থেকে 2000 হলে একটু বেশি। ওকে,
তাহলে 1500 সিসি পর্যন্ত যদি মাসিক ইয়ে হয় তাহলে 15,000 টাকা। এরপরে 1500 থেকে 2000 সিসি পর্যন্ত যদি গাড়ির মানে গতি সম্পন্ন হয় বা ভালো গাড়ি হয় 1500 থেকে 2000 সিসি, তাহলে মাসিক কত? 20,000 টাকা। এরপরে 2000 থেকে 2500 সিসি পর্যন্ত মাসিক 30,000 টাকা। এরপরে 2500-র উপরে সিসি পর্যন্ত মাসিক 50,000 টাকা। অর্থাৎ একটা গাড়ি যত বেশি আপডেট তত বেশি তার মাসিক কর ধার্য হবে, এটা আর কি বুঝাইছে। অর্থাৎ তোমাকে কোনো একটা কোম্পানি একটা গাড়ি দিছে, 1500 সিসির একটা গাড়ি দিছে বা 2500 সিসির একটা গাড়ি দিছে, সেখানে 2500 সিসির মধ্যে কর হবে কত? 50,000। 1500 সিসির জন্য হবে 15,000 টাকা। এখন আসি কোশ্চেনে, যদি তোমার এখানে কোনো সিসি বা কত সিসি এরকম কিছু বলা না থাকে, তাহলে আমরা কোনটা ধরবো? সর্বনিম্ন সিসি। সর্বনিম্ন 1500 সিসির জন্য কত? 15,000 টাকা ধরবো। তখন আমরা মোটর গাড়ির ট্যাক্স কত ধরবো? 15,000 টাকা সর্বনিম্নটা। আর যদি এগুলো সরাসরি দেওয়া থাকে তখন আমরা সাপোজ 1500 থেকে 2000-এর মধ্যে থাকলে তখন আমরা 20,000 টাকা দেব। 2000 থেকে 2500 সিসির মধ্যে থাকলে সেটা আমরা মাসিক 30,000 টাকা করে ট্যাক্স দেব। ওকে, এগুলো আমাদের কোশ্চেনে বলা থাকবে। এখন আসি, আর বলা না থাকলে তো আমরা কি করব? ওই যে সর্বনিম্নটা ধরবো 15,000 টাকা। যাতায়াত ভাতা নগদে প্রাপ্ত সম্পূর্ণ অংশ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, কিন্তু চাকরির দায়িত্ব পালনের জন্য হয় তাহলে অকর ধার্য হবে। আচ্ছা, নগদে যদি তোমাকে টাকা দেওয়া হয়, যাতায়াত ভাতা দেওয়া হয় কোম্পানি থেকে, তাহলে সেটা সম্পূর্ণ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। তবে তোমার যদি সরকারি চাকরির কোনো কাজের জন্য দায়িত্ব পালনের জন্য টাকা দেয়, তো সেটা তো তোমার টাকা না, সেটা তুমি ওদের দায়িত্ব পালন করতে গেছো, সেটার উপর কি তোমার কর ধার্য হবে? না, কারণ এটা তোমার আয় না, তুমি তো ওদের দায়িত্ব পালন করতে গেছো। কিন্তু যখন তোমাকে দিবে তোমার নিজের জন্য, তখন সেটা নগদে প্রাপ্ত হলে সেটার উপর আয় হবে এবং কর ধার্য হবে। ওকে, এরপর আসি সন্তানের শিক্ষা ভাতা। সন্তানের শিক্ষা ভাতা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তুমি একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে যদি তোমার সন্তানের শিক্ষা ভাতা দেওয়া হয়, সাপোজ মাসিক 1,000 টাকা করে দেওয়া হয়, ওইটাও তোমার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, আর সেটার উপর তোমার কর ধার্য হবে। বুঝছো? এটাও ছাড় নাই। এখন আসি ভ্রমণ ভাতা। সম্পূর্ণ অফিসের কাজে হলো অকর ধার্য হবে। তুমি ভ্রমণ করতেছো কোথাও, সেখানে যদি অফিসের কাজ হয় তাহলে তোমার তো এটা আয় না, এটা তুমি অফিসের কাজে যাচ্ছ, তার মানে সেটার উপর কর ধার্য হবে না। আর ব্যক্তিগত উদ্দেশ্যে দেওয়া হলে কর ধার্য হবে। তুমি নিজে ব্যক্তিগত ভ্রমণ করতে যাবা কক্সবাজার, সেজন্য কোম্পানি তোমাকে টাকা দিছে, তার মানে সেটা তোমার কাছে আয় এবং সেটা তোমার নিজের কাজে যাচ্ছ, তার মানে সেটার উপর কর ধার্য হবে। এরপরে ছুটি নগদায়ন আসি, এটা একটু আমরা দেখি। ছুটি না কাটিয়ে নগদ টাকা নেওয়া হলে সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমান মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এটা একটু বুঝায়। সাপোজ তোমাকে কোম্পানি প্রতি মাসে, যদিও কোম্পানি এরকম ছুটি দেয় না, সাপোজ তোমাকে প্রতি মাসে 10 দিন ছুটি দিচ্ছে কোম্পানি। কত দিন? 10 দিন। তোমার বেতন কত? 50,000 টাকা আমরা ধরলাম তোমার বেতন। বুঝার চেষ্টা কর, তোমার মাসে ছুটি হচ্ছে 10 দিন, সাপোজ বেতন হচ্ছে কত? 50,000 টাকা। এখন তুমি 10 দিন ছুটি না কাটায় তুমি ছুটি কাটাবা কত দিন? সাপোজ তুমি মনে করছো তুমি 10 দিন ছুটি না কাটায় 5 দিন ছুটি কাটাবা। 5 দিন ছুটি কাটালে আর 5 দিন কাজ করবে, তুমি এটা ছুটি নিবা না। 5 দিন ছুটি নিবা না, 5 দিন কাজ করবে। এখন তুমি যে 5 দিন ছুটি নিবা না, তো তোমার এখানে যে টাকাটা হচ্ছে, এভাবে তুমি যদি বছরের পর বছর করো, 50,000 আমরা মাসিক বেতন ধরছে, তার মানে 18 ইন্টু 50, 50,000 দাও। 18 ইন্টু 50,000 দিলে কত হয়? আমরা হিসাব করি একটু। 50,000 বা 30,000 তোমরা যাই ধরতে পারো, এটা কোনো ম্যাটার না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। 18 মাস, 50,000 ইন্টু 18 মাস কত? 9 লাখ টাকা। 9 লাখ টাকা হচ্ছে, হ্যাঁ। এখন তুমি যে 5 দিন ছুটি কাটাওনি, এখানে কি তুমি কত টাকা পাবা হাইস্ট? সাপোজ আমরা ধরুন 10,000 বা 15,000 টাকা পাবা হাইস্ট। ছুটি না কাটে তুমি নগদ টাকা নিচ্ছে, বুঝো। কিন্তু 10 দিনের মধ্যে তুমি 5 দিন বা 8 দিন ছুটি কাটাইছো, সেখানে যেটা ছুটি কাটাওনি, তার মানে ছুটি না কাটাই তুমি কাজ করে নগদ টাকা নিয়েছো, নগদ টাকা নিছো। তার মানে নগদ টাকা নেওয়াতে তোমার 10,000 টাকা হয়েছে সাপোজ। এভাবে তুমি যতদিন ছুটি না কাটায় তোমার যখন সর্বোচ্চ 18 মাসের মোট বেতনের সমান হবে সেই টাকাটা, অর্থাৎ আমরা যে বললাম 9 লাখ আর সমান যখন হবে, তখন তোমার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে সেই টাকাটা, এর আগে হবে না। তার মানে এটা বলতে গেলে আমাদের কাছে একদম মানে অসম্ভব আর কি এটা।
কারণ তুমি দেখো, তুমি এত ছুটি কি পাবা যে তুমি 9 লাখ টাকা করতে পারবা? এত ছুটি পাবা আর সেই ছুটি না কাটিয়ে তুমি সেটাকে 18 মাসের সমান মূল্যে নিয়ে যাবা, আর সেই টাকা তোমার ট্যাক্স ধরা হবে। সো এটা অসম্ভব। জাস্ট আমরা শেখার জন্য শিখলাম, যদি আমাদের কোশ্চেনে থাকে তখন আমরা লিখবো আর কি। ছুটি না কাটে সেই টাকা যদি আমরা সর্বোচ্চ 18 মাসের মতো নিতে পারি, তাহলে সে টাকার উপর সে টাকা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং সেটার উপর ট্যাক্স ধার্য হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এটা না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স অথবা কমেন্ট করবে। এরপরে আসি অবসর ভাতা। অবসর ভাতা কি? অবসর ভাতা সম্পূর্ণ অকর ধার্য। অবসর ভাতা তুমি অবসরের পরে যে ভাতা পাও সেটা আয় ধার্য হবে না, ইভেন তোমার সেটার উপর কর ধার্য হবে না। ওকে, এরপর আসি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান অথবা নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা মোট আয়ে অন্তর্ভুক্ত হবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে ওই যে এর আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, না দেয়নি। তুমি ওই যে একটা প্রতিষ্ঠান চাকরি করে, এখন প্রতিষ্ঠান তোমার বেতন হচ্ছে 50,000 টাকা, সাপোজ সেখানে তোমাকে প্রতি মাসে দেবে 40,000 টাকা, আর 10,000 টাকা কোথায় রাখবে? তোমার ভবিষ্যতের জন্য তোমার তহবিলে জমা রেখে দেবে কোম্পানি, সেটা তোমার ভবিষ্যৎ তহবিলে জমা রেখে দেবে। নিয়োগকর্তাকে, তোমাকে যে নিয়োগ দিছে বা তোমার যে আর কি নিয়োগকর্তা, মালিক আর কি, সো সে তোমার অ্যাকাউন্টে জমা রাখতেছে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে। সে টাকার উপর কী হবে? মোট আয় অন্তর্ভুক্ত হবে, আর মোট আয় অন্তর্ভুক্ত হলে সেটা কিন্তু তোমার ট্যাক্স ধার্য হবে। এখন আসি, এটা আবার হতে পারে, তোমার কর্মীও রাখতে পারে, আবার নিয়োগকর্তা বা মালিকও রাখতে পারে, তখন দুইজনেরটাই কার্যকর হবে। এটা আমাদের কোশ্চেনে বলে দেবে যে অ্যাজ সেম এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, এগুলো আমাদের কোশ্চেনে বলে দেবে, তখন আমাদের দুইজনের টাকাটাই আসবে। এগুলো নিয়ে প্যারানোর কিছু না, আমরা ম্যাথ করলে তখন আরও ইজিলি বুঝতে পারবো। ওকে, তোমরা জাস্ট এখানে আমরা বুঝে রাখো। মালিক টাকা দিলে সেটাও আমাদের ভবিষ্যৎ তহবিলের জন্য রাখলে সেটাও কর ধার্য হবে বা আয়ে অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের প্রাপ্ত সুদ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে প্রাপ্ত সুদ, তুমি ওই যে ভবিষ্যৎ তহবিল যেটা রাখছে, যে ভবিষ্যৎ তহবিলে যে টাকা রাখছে সেটা থেকে যে প্রাপ্ত সুদ পাবে, সেটা থেকে যে সুদ পাবে 14.5% হারে নির্ণীত সুদ, 14.5% হারে নির্ণীত সুদ অথবা মূল বেতনের 33% অব্যাহতি প্রাপ্ত হিসেবে বাদ যাবে। অর্থাৎ তোমার যে এখানে যে ভবিষ্যৎ তহবিলে টাকা রাখতেছে এটার উপর তুমি একটা সুদ পাবা, সেই সুদের মধ্যে 14.5% হারে তুমি ছাড় পাবা, অথবা বেতনের 33% ছাড় পাবা, অথবা বেতনের 33% ছাড় পাবা। তাহলে এখন আমাদের সাপোজ হলো কত, সুদ আমরা পাইছি 20,000 টাকা। কত পাইছি? 20,000 টাকা সুদ। হ্যাঁ, সে 20,000 টাকা 14% করবা, আর কত পার্সেন্ট করবে? আর 33% করবে বেতনের, বেতন যত আছে ওইটা 33% করবা, আর 14% করবা। 14% আর 33% দুইটাই করবা, করার পর তোমার যেটা কম সেটা বাদ যাবে। কি যেটা কম সেটা বাদ দিতে হবে, অর্থাৎ অব্যাহতি প্রাপ্ত হিসেবে বাদ যাবে। তার মানে বাদ যাওয়ার পর বাকি যে টাকা থাকবে সেটার উপর কর ধার্য হবে। ওকে, সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। সো আমাদের এই বিষয়গুলো আর কি এভাবে আমরা আজকের ক্লাসটাতে কিছু বেসিক শিখলাম। এরপরে আমাদের কর ধার্য করা হয় বা আমাদের আয়ের খাতসমূহ শিখলাম। কয়টা খাত? 7টা খাত। 7টা খাতে আমরা চা বাকরি অর্থাৎ চাকরি থেকে আয়, ভাতে হচ্ছে কি জানি আমরা শিখলাম এখানে, ভাতে হলে ভাড়া বা গৃহস্থলী সম্পত্তি খাতে আয়, কৃতে হচ্ছে কৃষি খাতে আয়। তো আমরা কর ধার্য হয় কীভাবে, অর্থাৎ কোনটার উপর কীরকম কর ধার্য হবে সেগুলো দেখলাম, কোনটার উপর কর ধার্য হবে না, কোনটার ক্ষেত্রে ছাড় পাবে, এই বিষয়গুলো আমরা দেখলাম আজকের ক্লাসে। আশা করছি তোমরা বুঝতে পারছো, আর আমরা নেক্সট ক্লাসে এরপরে আরও শিখবো। তোমরা জাস্ট এগুলো দেখো কোনটা কীভাবে হচ্ছে, যখন আমরা ম্যাথের প্রয়োজন লাগবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোনটা প্রয়োজন, কীভাবে লাগতেছে, তখন এমনি মাথায় ঢুকবে। ওকে, তো আশা করছি বুঝতে পারছি। এরপরেও কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।